নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। প্রায় এক দশক পর আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনের মধ্য দিয়ে সূচিত হয়েছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। চীন একসময় বাংলাদেশে উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে কি আসলেই চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে উন্নয়ন হবে কিনা, এসব বিষয় নিয়ে মূলত আজকে আমাদের তালিকাতার আলোচনা। চীনা বিনিয়োগে জোয়ার আসবে। দর্শক, আজকে আমাদের সাথে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট সলিউশন সুইসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের খান এবং আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা। আমরা শুরুতেই একটু জনাব কাদের আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জনাব আব্দুল কাদের, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই যে চীনা বিনিয়োগের জোয়ার, জি আব্দুল কাদের, হয়তো আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, আপনার ডিভাইসটি একটু ঠিক করে নেবেন। আমরা একটু আল মামুন মৃধা আপনার কাছেই যাচ্ছি। এই যে চীনা বিনিয়োগের কথা বলছিলাম, জোয়ার আসবে কিনা, সম্ভাবনা আছে কিনা, আপনি কি মনে করছেন? দেখেন, দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশে বিনিয়োগ স্থবির হয়ে আছে। সেই জন্য নানান রকমের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে আমরা দেখেছি যে বেসরকারি উদ্যোক্তারাও নিয়েছেন। এখন আপনি কি মনে করছেন যে আসলে কি জোয়ার আসার একটি সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। আমরা তো আশা করছি, তবে এই ব্যাপারগুলো আসলে বেশ কিছু প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে। আমাদের ভূ রাজনৈতিক পরিস্থিতি, আমাদের ইন্টারনাল স্টেবিলিটি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটি কানেকশনস এবং ইজ অফ ডুইং বিজনেসের যেই সূচকগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি সেগুলো, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের বাংলাদেশ এবং চায়নার সাথে যে বন্ধুত্বের গভীরতা, এই অনেকগুলো ফ্যাক্টরসের উপরে আসলে এই বিনিয়োগের পুরো ব্যাপারটা নির্ভরশীল। তবে আমরা আশাবাদী যে এই পদক্ষেপটা নেওয়া হলো সেটা আরো অনেক আগে বাস্তবায়িত হওয়ার কথা ছিল, বাট দেরিতে হলেও এই বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমরা ধারণা করছি। জি, এর আগেও কিন্তু বহুবার আমরা দেখেছি যে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে এবং অর্থনৈতিক অঞ্চল করার পরবর্তী সময়ে এখন আমরা অনেক জায়গাতেই দেখেছি সেখানে গরু মহিষ চাষ করছে বা চড়ে বেড়াচ্ছে, এরকম কিন্তু আমরা দেখেছি। আমরা যদি বলি, তো সেক্ষেত্রে এখন চীনারা যদি আগ্রহী হন বাংলাদেশে বিনিয়োগ করতে বা বাংলাদেশের যারা বিনিয়োগকারী রয়েছে তাদের সাথে যদি তারা একত্রে ব্যবসা করতে তারা যদি আগ্রহী হন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে তারা কি ধরনের ফ্যাসিলিটিস আসলে এখান থেকে তারা প্রত্যাশা করছেন? এইটার আশাটা অনেক ব্যাপক। যেটা হচ্ছে যে আমাদের জন্য যেটা প্লাস পয়েন্ট, যে বাংলাদেশ অলরেডি একটা চীনের স্টাবলিশড বাজার। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি ইম্পোর্ট আমরা চীনের কাছ থেকেই করছি, যেগুলো মূলত আপনার ইলেকট্রনিক্স, ইভি কম্পোনেন্টস, সরি, সোলার ইকুইপমেন্ট, টেক্সটাইল, মেশিনারিজ, কেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, হোম অ্যাপ্লায়েন্সেস এবং ডিফারেন্ট লাইট ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র। তো সেই সব কারখানাগুলো যদি তারা বাংলাদেশে স্থাপন করে তাহলে তাদের একটা তৈরি বাজার বাংলাদেশে অলরেডি আছে। এর বাইরেও আসলে সামনের দিকে যে সম্ভাবনাগুলো আছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের একটা বড় ডেমোগ্রাফির একটা বড় অংশ হচ্ছে ইউথ, এবং তাদেরকে কাজে লাগিয়ে তাদের আগ্রহের জায়গা যেখানে যেখানে হতে পারে, আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে পারসুয়েশন গুলো যেখানে থাকা, যে সেক্টরস গুলোতে থাকা উচিত, তা হলো আপনার সেমিকন্ডাক্টরস, মেডিকেল ডিভাইসেস, রোবোটিক্স, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, ব্যাটারিজ, রিনিউয়েবল এনার্জিস এবং এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হার্ডওয়্যার। তো এই সব সেক্টরস গুলো নিয়ে যদি আমরা যথাযথ প্রণোদনা, সরকারি সহায়তা এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তাদেরকে বলতে পারি এবং সেটার বাস্তবায়নের জন্য আমরা অতি দ্রুত অগ্রসর হই, চীনের বিনিয়োগ বাংলাদেশে আসা উচিত। জি জনাব আব্দুল কাদের খান, আপনি হয়তো আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি,
আপনি আসলে আপনি শুনছিলেন যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে জনাব মামুন মৃধা সহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে একটু ঠিক স্পেসিফিক এই বিষয়টি নিয়ে একটু জানতে চাচ্ছি যে চীনা ব্যবসায়ী বা চীন আসলে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বাংলাদেশের জন্য, নানান রকমের চাহিদাও কিন্তু তাদের থাকতে পারে। আমরা এই মুহূর্তে গ্যাস সংকটের মধ্যে আছি, আরও নানান রকমের সংকট কিন্তু আমাদের রয়েছে। তো এই পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে, যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে, একটি অর্থনৈতিক অঞ্চল পরিচালনা করার ক্ষেত্রে, সবকিছু মিলিয়ে আমরা আসলে কতটুকু সফল হতে পারি? চীনা বিনিয়োগে আসলে জোয়ার আসবে কিনা, তারা কতটা আগ্রহী হয়ে এটি করছেন, বা যতটা আগ্রহী হয়ে করছেন সেটা কি আমরা পূরণ করতে পারবো? আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে বিনিয়োগ যদি পরিস্থিতি আমরা রিসেন্ট ইয়ার্স গুলো অ্যানালাইসিস করি, সেখানে অধিকাংশ বিনিয়োগ কিন্তু মেজরিটি চায়না থেকেই এসেছে। বাংলাদেশের এফডিআই এর একটা বড় পার্ট চায়না, এবং চায়না কেন্দ্রিক বিনিয়োগ কিন্তু বাংলাদেশ চাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের কালচারের সাথে চাইনিজ বিনিয়োগকারীদের কালচার একটা তারা ম্যাচ করে নিয়েছে, এবং তারা জানে বাংলাদেশে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে সার্ভিসগুলো দ্রুত পাওয়া যায়। তারা কিন্তু ইতিমধ্যে অভ্যস্ত, বিশেষ করে ইকোনমিক জোন এবং ইপিজেড। আপনি যদি ইপিজেড গুলোতে দেখেন বাংলাদেশের, সেখানে অধিকাংশ বিনিয়োগগুলো কিন্তু চাইনিজ, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে ইকোনমিক জোনগুলোতে, অন্য অন্য ইকোনমিক জোনগুলোতে চাইনিজ বিনিয়োগকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই ধারাবাহিকতায় আমরা আশাবাদী যে চাইনিজ ইকোনমিক জোন যে উদ্যোগে আগাচ্ছে, সেই উদ্যোগে যদি চলতে থাকে তাহলে আমার বিশ্বাস যে আনোয়ারা, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা যায়, পোর্ট, রিভার পোর্ট, বন্দর, এয়ারপোর্ট, আমাদের রেল কানেক্টিভিটি, ইচ অ্যান্ড এভরিথিং, সাথে টানেল সহ যে সকল সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো কাজে লাগিয়ে এখানে ব্যাপক একটা বিনিয়োগের সম্ভাবনা আমরা দেখছি। আপনি বলেছেন চ্যালেঞ্জের কথা। চ্যালেঞ্জ যদি দেখেন, গ্যাস কিন্তু বাংলাদেশে একটা বড় ক্রাইসিস। তা আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে গ্যাসের বিষয়ে সরকার থেকে আমাদের কমিটমেন্ট বিনিয়োগকারীদের দেওয়া হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের যে গ্যাসের কোয়ালিটি কানেকশন, সেই কানেকশনটা পেতে কিন্তু আমরা এখনো দেখা যাচ্ছে দীর্ঘসূত্রতার একটা বিষয় রয়ে গিয়েছে। তো আমাদের বিষয়টা মনে রাখতে হবে, ইকোনমিক জোন করলেই হবে না। ইকোনমিক জোন কিন্তু সাকসেস করবে ইউটিলিটি কানেকশনের উপর। আমরা যদি এই ক্ষেত্রে ফেল করি, নির্দিষ্ট টাইমে যদি গ্যাস দিতে না পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা দেখেছি যে অনেক ইন্ডাস্ট্রি উৎপাদন পর্যায়ে যাওয়ার অপেক্ষায় আছে, ব্যাংক লোন নিয়ে তারা উৎপাদন পর্যায়ের জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে, শুধুমাত্র গ্যাসের কারণে কিন্তু তারা যেতে পারছে না। সেই বিষয়ে সরকারকে এখন থেকেই পরিকল্পনা করতে হবে, বিশেষ করে গ্যাস কানেকশন। এবং চট্টগ্রামে আপনারা জানেন পানির একটা বড় ক্রাইসিস আছে, বিশেষ করে আনোয়ারাতে, এটা কোস্টাল বেল্টের পাশে, এবং পানির কানেকশনটাও যাতে স্মুথ হয় সেই বিষয়ে যে ডিপিপিটা রিসেন্টলি পাস করা হয়েছে সরকার থেকে, সেখানে বলা আছে যে পানির কানেকশন, গ্যাস পাওয়ার অন্যান্য বিষয়গুলো দ্রুততার সাথে দেখা হবে। জি, জনাব মামুন মৃধা, আমরা আবারও আসবো। জনাব আব্দুল কাদের খান এবং মামুন মৃধা, আমরা আবারও আসবো আলোচনায়, কিন্তু তার আগে নিতে হচ্ছে আমাদের ছোট্ট একটু বিরতি। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায়। আজ আমাদের আলোচনার বিষয় চীনা বিনিয়োগে জোয়ার আসবে। আলোচনা করতে আমাদের সাথে যে দুজন অতিথি যুক্ত আছেন, আমরা আবারও তাদের কাছে ফিরে যেতে চাচ্ছি। এ পর্যায়ে জনাব কাদের, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। অতীতে চীনা যে বিনিয়োগের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল বা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল, সেখান থেকে কত শতাংশ আমরা আসলে বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়ন দেখতে পেরেছি, আপনি একটু জানাবেন আমাদেরকে। আসলে বিনিয়োগ আমাদের সাথে সরকারি পর্যায়ে যে সমস্ত এমইউ হয়ে থাকে, মূলত সেটা একটা জাস্ট ইনিশিয়াল পর্যায়ে এক সরকারের সাথে আরেক সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমরা এই খাতে অবকাঠামো খাতে আমরা কিন্তু কথা বলছি। বিনিয়োগ বলতে যদি রিয়েল সেন্সে যে ইনভেস্টমেন্ট ফর প্রাইভেট সেক্টর, যেখানে কর্মসংস্থানের সরাসরি সুযোগ রয়েছে, সেক্ষেত্রে মূলত ইপিজেড এবং ইকোনমিক জোন কেন্দ্রিক। আমরা যদি কমিটমেন্টের বিষয়ে বলি, ইকোনমিক জোন এবং ইপিজেড যেখানে বিনিয়োগগুলো আমরা রিসেন্ট ইয়ারে দেখেছি, সেগুলো কিন্তু কমিটমেন্ট ফুলফিল করে, তারা অলমোস্ট 80% ক্ষেত্রেই বিনিয়োগ করে। কিন্তু অবকাঠামো প্রকল্প, যে প্রকল্পগুলো রাষ্ট্রীয় পর্যায়ে হয়, সেই ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার একটা বিষয় থাকে। তো আমাদের সরকারকে মূলত ইকোনমিক জোন এবং ইপিজেড গুলোতে বিনিয়োগের ক্ষেত্রে
প্রাধান্য দেওয়া দরকার, কারণ এই ক্ষেত্রে তারা সরাসরি প্রাইভেট ইনভেস্টমেন্ট করে এবং এফডিআই আমাদের সাথে সরাসরি যুক্ত হয়। যেহেতু এফডিআই এবং কর্মসংস্থান যে কোনো সরকারের জন্য একটা বড় জি, চ্যালেঞ্জ। এখানে এখানে যেহেতু কর্মসংস্থানের কথাটি আপনি বলছেন, আমি এই বিষয়টিতে আসতাম, কিন্তু তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এখানে বাংলাদেশের যে স্থানীয় দক্ষ জনবল তাদের ব্যবহার কতটুকু করা হবে, নাকি চায়না থেকেই কর্মী এনে কিংবা প্রযুক্তিবিদ এনে সেই কাজগুলো করা হবে? কর্মসংস্থানের সুযোগ আসলে কতটুকু হতে পারে? আপনি জানেন যে ইকোনমিক জোন, ইপিজেড এবং যে টেকনোলজি নির্ভর ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিয়ে থাকে, এবং সমস্ত পৃথিবীতে আমরা যদি ভিয়েতনাম দেখি, ভিয়েতনামে কিন্তু প্রথম দিকে চায়না একটা বড় বিনিয়োগের ফ্লো ছিল। তারা সেখানে টেকনোলজি ট্রান্সফার করে তারা নিজেরাই পরবর্তীতে এন্টারপ্রেনার তৈরি হয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এই চাইনিজ অর্থনৈতিক অঞ্চল যেটা হতে যাচ্ছে, আমার বিশ্বাস যে এখানে ব্যাপক একটা টেকনোলজি ট্রান্সফারের সুযোগ হবে। এবং আপনারা জানেন যে বৈদেশিক যে কর্মী যারা আসে তারা কিন্তু হাইলি টেকনিশিয়ান, তারা কিন্তু ওয়ার্কার নর্মালি এই ধরনের আসার সুযোগ নেই, এবং তারা নর্মালি আনেও না, কারণ বেতন তাদের তুলনামূলকভাবে বেশি। সেই ক্ষেত্রে বাংলাদেশে অন্য অন্য দেশের তুলনায় কিন্তু আপনি দেখবেন যে বেতন এখন কিছুটা হয়তো বাড়তির দিকে গেলেও সেটা কিন্তু এখনো কম্পিটিটিভ। সেই বিষয়ে যেটা ঘটবে যে আনোয়ারাতে একটা ট্রান্সফরমেশন হবে, বিশেষ করে এন্টারপ্রেনাররা সাপোর্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের টেকনোলজির তারা ধারণা পাবে। সেই ক্ষেত্রে সরকারকে প্রাধান্য দিতে হবে, যদি এই ধরনের টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি আসে বাংলাদেশে, আগামীতে যাতে জয়েন্ট ভেঞ্চার কোনো পার্টনারের মাধ্যমে রাখা যায়, যাতে পরবর্তীতে আমরা এন্টারপ্রেনার তৈরি করতে পারি, এই বিষয়ে একটু নজর রাখতে হবে। আর ওয়ার্কফোর্সের বিষয়ে স্পেসিফিক যেটা বাংলাদেশের ইকোনমিক জোন আইন বা ইপিজেড আইনে আছে, শুধুমাত্র আপনি হাইলি টেকনিশিয়ান লোক নিয়ে আসতে পারেন, সেটা ম্যাক্সিমাম যতদূর সম্ভব আমার মনে পড়ে 5%-এর লোক। দ্যাট মিন 95% কিন্তু আমাদের দেশের লোক কাজ করবে। সেটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের বড় একটা সংখ্যক লোকের, যে আমরা লক্ষাধিক লোকের যে কর্মসংস্থানের সুযোগ দেখছি, সেটা কিন্তু অধিকাংশই বাংলাদেশ সেক্ষেত্রে আসলে দক্ষ জনবলের কথা যদি আমরা আনি, তাহলে আসলে সেক্টর ভিত্তিক বিভিন্ন খাত ওয়াইজ আমরা বিভিন্ন বিষয় কিন্তু এখানে চলে আসে। আমরা দেখেছি যে আমাদের রপ্তানি ডাইভার্সিফিকেশনের বিষয়টি কিন্তু বারবারই আসছে। আপনি কি মনে করছেন যে পোশাক, টেক্সটাইল ছাড়াও অন্য যে বিষয়গুলো রয়েছে, প্রযুক্তিগত খাত রয়েছে, এআইকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কোন বিষয়গুলোতে আসলে তারা বিনিয়োগ করতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন, আপনি কি জানেন? আমরা আমাদের যে ইনিশিয়াল, আমি যেহেতু বেজায় দীর্ঘদিন কাজ করেছি, কাজের সূত্রতে আমরা জানি যে চাইনিজ ইকোনমিক জোন ইতিমধ্যে তাদের বড় একটা পাইপলাইন বিনিয়োগ তৈরি হয়ে আছে। ডেভেলপমেন্ট কাজ শেষ হলেই আমরা আশাবাদী, যদি তারা পার্টলি ডেভেলপ করে উইদিন 1 ইয়ার্স, যদি তারা একটা সাকসেসফুল পার্ট একটা ওপেন করতে পারে, সেখানে বিশেষ করে হাইলি টেকনোলজি বেজ ইলেকট্রিক্যাল সেক্টরে একটা ব্যাপক ইনভেস্টমেন্ট আসবে বলে ইনিশিয়ালি ধারণা পাওয়া গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, আসলে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি প্রাধান্য দিচ্ছে। আরেকটা বিষয়, আপনার এআই আমরা নিয়ে কথা বলছি, বা এআই ভিত্তিক চায়না কিন্তু অনেক অ্যাডভান্স। এইসব ক্ষেত্রেও যদি বিনিয়োগ সার্চ করা যায়, তো ভালো বিনিয়োগ যদি নিয়ে আসা যায়, বিশেষ করে সেমিকন্ডাক্টর নিয়ে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রীও রিসেন্টলি বলেছেন। তো সেই বিষয়ে সেমিকন্ডাক্টর এই ধরনের বিষয়কে আমাদের মনে হয় যে গবেষণা থাকা দরকার, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে আগামীতে এই বিনিয়োগ নিয়ে এসে তাদের অংশীদার হয়ে কাজ করতে পারে, যাতে নতুন করে আমাদের ব্যবসায়ী তৈরি হয় এই সেক্টরে, সেই বিষয়ে নজর দেওয়া। আপনি প্রথমে বলেছিলেন দক্ষ জনশক্তি। আপনারা জানেন আনোয়ারাতে কিন্তু ইতিমধ্যে কোরিয়ান ইপিজেড রয়েছে, সেখানে বড় সংখ্যক একটা কর্মীর ক্রাইসিস আছে আমরা জানি। এবং ওই ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে কিন্তু যদি দক্ষ জনশক্তি তৈরি করা না হয়, তাহলে কিন্তু দেখা যাবে হয়তো ইন্ডাস্ট্রি হচ্ছে, দক্ষ জনশক্তির অভাবে হয়তো ইন্ডাস্ট্রি প্রোডাকশনে যেতে ডিলে হতে পারে। আমি যেটা বলেছি আগে ইউটিলিটির ক্ষেত্রে। আমরা একটু মামুন মৃধার কাছ থেকে ঘুরে আসি। আমরা একটু তার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যে ভারসাম্য, সেটিকে রেখে চীনের সাথে এই সম্পর্ককে এগিয়ে নেওয়া বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, আপনি একটু বলবেন। দেখুন, আমি মনে করি না যে এটা আসলে বাংলাদেশের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ হবে। আপনি যে দুটো দেশের কথা বললেন, এই দুইটা দেশেরই সবচেয়ে বড় ট্রেড পার্টনার চায়না। সো চায়না বহু দেশেরই সবচেয়ে বড় ট্রেড পার্টনার, সেরকম আমাদেরও সবচেয়ে বড় ট্রেড পার্টনার। সো অতীতেও আমরা দেখেছি যে এই ধরনের বিনিয়োগ, এই ধরনের ইনভেস্টমেন্ট গুলোতে স্পেশালি প্রাইভেট সেক্টরে খুব বেশি জটিলতা তৈরি হয়নি। আমরা আশাবাদী সামনের দিকেও একটি মুক্ত বাণিজ্য অঞ্চলে একটি মুক্ত বাণিজ্য হবে, এবং সেই বিশ্বাস থেকেই এই ইকোনমিক জোন করা, এবং এই ব্যাপারে সকলেই আগ্রহী হবেন, কারণ এখানে যে পণ্যগুলো তৈরি হবে
সেগুলো শুধু যে বাংলাদেশে ব্যবহৃত হবে তা না, এখানে হয়তো ওই যে দেশগুলোর কথা বললেন তাদের জন্য পণ্য এখান থেকে তৈরি করে রপ্তানি হওয়ার সম্ভাবনা আছে। সো আমি মনে করি না যে এই ক্ষেত্রে খুব বড় কোনো সমস্যা হওয়া উচিত। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন যে অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বর্তমান সরকার, আমরা সেই পথে হাঁটছি বা আমরা আসলে সফল হতে পারবো? অফকোর্স, কিন্তু এখানে কিছু পূর্ব শর্ত আছে যেগুলো আমি আমার আগের কথায় উল্লেখ করেছিলাম, যে বিনিয়োগের বাধা যেগুলো আছে, ব্যবসায়ী এবং তার ব্যবসাকে সুরক্ষা দেওয়ার ব্যাপার যেগুলো আছে, এবং প্রত্যেকটা বিনিয়োগকারীর প্রাথমিক যেই আপনার চাহিদাগুলো থাকে, তার ইউটিলিটিস, তার ইনফ্রাস্ট্রাকচার, তার আপনার আমাদের এখানে লজিস্টিক সাপোর্ট যেটা আছে, আপনার এগুলো একটা বড় ফ্যাক্টর প্লে করবে। আপনার একই সাথে টেকনোলজি ট্রান্সফারের কথা, যেই কথাটা আসলো, এটা আমরা কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি বাংলাদেশিরা, সেটা একটা বড় ভূমিকা পালন করবে। আপনার আমাদের যেই সামনের দিনের নীতি হতে যাচ্ছে, যে কর কাঠামো হতে যাচ্ছে, সেইটা একটা বড় ভূমিকা পালন জি, করবে। এরকম তবে আরো বেশ তবে কিছু সবকিছু ফ্যাক্টরস মিলিয়ে আছে। আসলে আপনারা এই যে আজকে যে বিষয়টি হলো চুক্তি স্বাক্ষর, সেই বিষয়টিতে বেশ পজিটিভ আছেন দুজনেই। এই বিষয়টি আসলে আমরা বুঝতে পেরেছি। জনাব আব্দুল কাদের খান এবং মামুন মৃধা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।